কেমন আছে? ভালো আছে সবাই? আচ্ছা, আমরা আজকে যে আমি নিউট্রোলজি অ্যাসোসিয়েট প্রফেসর আমাদের আজকে যে ক্লাস ছিল, আজকে আমরা, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আমরা আজকে এসেনশিয়াল নিউবর্ন কেয়ার আর নিউনেটাল ইনফেকশন পড়াবো। নেক্সট ক্লাসে আমরা নিউনেটাল সেন্সিটিভেশন এবং তোমার পেরেন্টাল ইনফেকশন পড়াবো। আচ্ছা, আমরা তো ক্লাস শুরু করে যাচ্ছি। ক্লাস শুরু করি। তোমরা সবাই ভালো আছো তো? হ্যালো। জি স্যার, আমরা ভালো আছি স্যার। আচ্ছা, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ স্লাইড? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা এসেনশিয়াল নিউবর্ন কেয়ার সম্বন্ধে বলবো। আচ্ছা, নিউবর্ন সম্বন্ধে আমরা জানি, নিউবর্ন কাকে বলে, যে লেস দেন 28 ডেজ বয়স। স্লাইড কি চেঞ্জ দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যে মর্টালিটি রেট, কার কত মর্টালিটি রেট, আন্ডার 5 মর্টালিটি, জাস্ট বিডিএইচএস একটা যে সার্ভে করছে, কারণ আমাদের যে দেশে 5 বছর সার্ভে হয়, লাস্ট সার্ভে ছিল 2018-তে, আন্ডার 5 মর্টালিটি ছিল 45 পার 1000 লাইফ বার্থ। মর্টালিটি রেট তোমরা ফোর্থ ইয়ার ক্লাসে পড়ছিলা যে প্রতি 1000 লাইফ বার্থে কতজন বাচ্চা জীবিত, 1000 লাইফ বার্থ, মানে নিউট্রাল মর্টালিটি রেট বলতে আমরা কি বুঝি? এটা বুঝি হলো জন্মের পর থেকে, মানে 1000টা বাচ্চার মধ্যে নিউট্রাল পিরিয়ডে 28 দিনের মধ্যে কতটা বাচ্চা মারা যাচ্ছে, তাকে হলো রেট। ঠিক তেমনি ইনফ্যান্ট মর্টালিটি রেট বলতে আমরা বুঝি যে 1000টা জীবিত বাচ্চার মধ্যে 1 বছরের মধ্যে কতটা বাচ্চা মারা যাচ্ছে, সেটাকে বলি ইনফ্যান্ট মর্টালিটি রেট। ঠিক তেমনি আমরা 5 বছরের মধ্যে কতটা বাচ্চা মারা যাচ্ছে, সেটা হলো আন্ডার 5 মর্টালিটি রেট। আচ্ছা, এখন দেখো যে নিউট্রাল মর্টালিটি রেট, দেখো 5 বছর পর্যন্ত একটা বাচ্চা মারা যাচ্ছে 45 জন, 1 বছরে মারা যাচ্ছে 38 জন। তাহলে দেখো 1 বছর থেকে 5 বছরের মধ্যে, মাঝখানে 4 বছরে প্রায় কয়জন? 7 জন বাচ্চা মারা যাচ্ছে, বছরে প্রায় 2 জন করে। ঠিক তেমনি দেখো এখানে বলা আছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, মানে 1 বছরের মধ্যে মারা যাচ্ছে 38 বাচ্চা। নিউট্রাল মর্টালিটি রেট 30, দ্যাট ইজ নিউট্রাল পিরিয়ড, মানে 28 দিন পর থেকে 1 বছরের মধ্যে বাচ্চা মারা যাচ্ছে মাত্র 8টা, তার মানে মাসে একটা কম। এখানে দেখো, এখানে মারা যাচ্ছে বছরে 2টার মতো, আর এখানে মারা যাচ্ছে মাসে একটা কম। আর দেখো নিউট্রাল মর্টালিটি রেট, মানে 28 দিনের মধ্যে 30টা বাচ্চা মারা যাচ্ছে, তার মানে প্রতিদিন একটা বাচ্চা বেশি মারা যাচ্ছে। যদি আমরা সামারি করতে চাই, তাহলে দেখা যাচ্ছে নিউট্রাল পিরিয়ডের মধ্যে প্রতিদিনে একটা বেশি বাচ্চা মারা যায়। আর এখানে প্রতি মাসে 11 মাসে 8 জন মারা যাচ্ছে মোটামুটি রাফলি, যদিও 28 দিনে আমরা বলছি। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রতি একদিনে একটা বাচ্চা, 1 মাসে একটা বাচ্চা কম মারা যাচ্ছে, এখানে প্রতি বছরে 2টা বাচ্চা মতো মারা যাচ্ছে। তাহলে আমাদের যে মেইন মর্টালিটি রেট হলো নিউট্রাল মর্টালিটি রেট। আমরা যদি নিউট্রাল মর্টালিটি কমাইতে পারি, তা আমাদের ইনফ্যান্ট মর্টালিটি কমে যাবে, আন্ডার 5 মর্টালিটি কমে যাবে। এটা ছিল। কিন্তু নেক্সট পরে আমাদের যেটা ছিল, আমরা জানি এসডিজি, ওইটা ছিল এমডিজি ছিল আগেরটা। এমডিজি তো বাংলাদেশে শেষ হয়ে গেছে 2015 সালে, এখন আসছে এসডিজি, সাস্টেইন ডেভেলপমেন্ট গোল। আমাদের যে টার্গেট ছিল, সাস্টেইনেবল গোলের টার্গেট আছে যে আমাদের 2030 এর মধ্যে নিউট্রাল মর্টালিটি রেট 12 আনতে হবে।
দেখো লাস্ট স্লাইডে ছিল যে এটা 2000, আমাদের এখন 30 থেকে আমাদের 12 আসতে হবে নিউট্রাল মর্টালিটি। আর আন্ডার 5 মর্টালিটি আগে ছিল আমাদের 18তে ছিল 45, এটাকে আমাদের আসতে হবে 21, অর্ধেক আসতে হবে। কিন্তু এখানেই আমাদের মেইন সমস্যা, আমরা নিউট্রাল মর্টালিটি যদি কমাইতে পারি আমরা আমাদের এসডিজি অ্যাচিভ করতে পারবো। আচ্ছা, এখন আসি যাকে আমরা জানি নিউট্রাল মর্টালিটি গেল, মেইন কমন কজ অফ ডেথ ইন বাংলাদেশ বা ইন ওয়ার্ল্ড ওয়াইড, মেইন কমন কজ অফ ডেথ হল ইনফেকশন। নেক্সট আসছে প্রিটার্ম লো বার্থ ওয়েট এবং অ্যাসফিক্সিয়া 23%। 100টা বাচ্চার মধ্যে 85টা বাচ্চা, 50টা বাচ্চা এই 3টা ডিজিজে মারা যায়। দেখো আমরা যে মর্টালিটি বললাম প্রতি মাসে একটা বাচ্চা বেশি মারা যায়, এখানে দেখা গেছে যে প্রতি 100টা বাচ্চার মধ্যে 2/3 বাচ্চা মারা যাচ্ছে প্রথম 7 দিনে। প্রথম 7 দিনে যত বাচ্চা মারা যায় তার 2/3 মারা যাচ্ছে প্রথম 24 ঘন্টায়। তাহলে নিউট্রাল পিরিয়ড খুব ইম্পর্টেন্ট থিং। ইভেন নিউট্রাল পিরিয়ডের মধ্যে যে অন্য যেগুলো আছে, যে প্রথম 7 দিন খুব ইম্পর্টেন্ট, পরের এবং প্রথম 24 ঘন্টা আরো বেশি ইম্পর্টেন্ট। এখন আসো যে আমরা নর্মাল নিউবর্ন বলতে কি বুঝি, এটা কখন একটা নর্মাল নিউবর্ন বলবো? একটা বাচ্চা যদি জেস্টেশন মানে মায়ের পেটে যদি 37 সপ্তাহ থেকে শুরু করে 42 সপ্তাহ পর্যন্ত বাচ্চা থাকে, তাকে আমরা বলি নর্মাল বা টার্ম নিউবর্ন। 37 কমপ্লিটেড উইক। এখন এটা 37 কমপ্লিটেড উইক নিয়ে একটু কনফিউশন আছে অনেক সময়। আমরা কি বুঝি যখন আমরা মনে কর মায়ের পেটে 36 উইকস প্লাস 7 ডেজ, দিস ইজ হলো 37 কমপ্লিটেড উইক। 36 উইকস প্লাস 2 ডেজ, এটা 36 উইকস। 36 উইকস প্লাস 6 ডেজ, দিস ইজ 36 উইকস। যখন 36 উইকস প্লাস 7 ডেজ হবে, দিস ইজ 37 কমপ্লিটেড উইক। অথবা 37 উইক প্লাস 2 ডেজ, 3 ডেজ, 4 ডেজ। তাহলে আমরা 37 কমপ্লিটের আগে যদি হয় ওটাকে বলি প্রিটার্ম, আর 42 এর পরে যদি হয় বাচ্চা আমরা বলি পোস্টটার্ম। তাহলে একটা বাচ্চা টার্ম বেবি আমি তখনই বলবো এটা নর্মাল টার্ম বেবি তখন 37 কমপ্লিট উইক থেকে শুরু করে 42 উইকস পর্যন্ত যদি হয়, এটাকে আমরা বলবো 30 কমপ্লিটেড বা টার্ম বেবি। একটা নর্মাল বাচ্চার ওয়েট হবে 2500 গ্রাম থেকে 4000 গ্রাম পর্যন্ত। বেটার আমরা কেজিতে না বলে গ্রামে বলাটা ভালো, কারণ দেখো 2500 গ্রাম থেকে শুরু করে 4000 কেজি গ্রাম পর্যন্ত। আমরা যদি কেজিতে বলতাম তাহলে কি হতো 2.5 কেজি, মানে 2450 গ্রাম যদি হইতো, এটা আমরা কিন্তু কেজিতে এক্সপ্রেস করা টাফ হয়ে যায়। এই জন্য বেটার বলাটা 2500 গ্রাম থেকে শুরু করে 4000 গ্রাম পর্যন্ত। একটা নর্মাল বাচ্চা জন্মের পর কেমন থাকে? ইউজুয়ালি পিঙ্ক থাকে, বাট পেরিফেরি যেটা পেরিফেরিয়াল সাইনোসিস থাকতে পারে জন্মের কয়েক ঘন্টা পর্যন্ত। একটা বাচ্চা নর্মাল রেসপিরেটরি রেট কত নিউনেটের? নর্মাল রেসপিরেটরি রেট হলো 30 to 60 ব্রেথ পার মিনিট। ঠিক তেমনি হার্ট রেট হলো তোমার 100 থেকে 160 বিট পার মিনিট। এটা আমি একটা নর্মাল টার্ম বেবির কথা বলতেছি। আর এখানে যে বার্থ রেট বললাম আমরা যে 2500 গ্রাম থেকে 4000 গ্রাম পর্যন্ত, যদি 2500 গ্রামের নিচে হয় আমরা বলবো লো বার্থ ওয়েট বেবি, আর 4000 গ্রামের উপর যদি হয় আমরা বলবো ম্যাক্রোসোমিয়া। ম্যাক্রো মানে বড়, সোমিয়া মানে মানুষ, ম্যাক্রোসোমিয়া অথবা বিগ বেবি অথবা লার্জ বেবি। আর 36 সপ্তাহ আগে যদি হয় আমরা বলবো প্রিটার্ম, 42 উইকস এর পরে যদি হয় আমরা বলবো পোস্টটার্ম। তাহলে একটা বাচ্চা নরমাল টেম্পারেচার কত নিউনেটেড? 36.5 থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস। তবে আমাদের দেশে সাধারণত থার্মোমিটার গুলা হলো ফারেনহাইটে, ওই ফারেনহাইটে যদি হিসাব করি 37.5 থেকে শুরু করে 99.5। দেখো আমাদের অ্যাডাল্টের টেম্পারেচার 98.4, এখানে দেখো নিউনেটে টেম্পারেচারটা 99.5, এটা হচ্ছে নর্মাল। এই জন্য অনেক সময় মা বাবারা বলে যে আমার বাচ্চা জ্বর আসছে, গা গরম স্যার, দিস ইজ নর্মাল। কারণ তোমার আমার টেম্পারেচার 99.8.4 পর্যন্ত নর্মাল, এখানে 99.5 পর্যন্ত। একটা বাচ্চার নিউনেটের নর্মাল ব্লাড গ্লুকোজ যদি আমরা করি 2.6 গ্রাম থেকে 7.8 মিলিমোল পার গ্রাম, মিলিমোল পার লিটার। এই যে স্যাচুরেশন, এখন যে করোনার সময় আমরা স্যাচুরেশন জানি, একটা নর্মাল
টার্ম বেবি স্যাচুরেশন 95 প্লাস মাইনাস 2, দ্যাট ইজ 93 থেকে 97%। ইন কেস অফ প্রিটার্ম 90 প্লাস মাইনাস 2, তার মানে 88 থেকে 92। তাহলে একটা বাচ্চা প্রিটার্ম বাচ্চা যদি 90 হয়, 91 হয়, এটা কোনো ভয়ের কিছু নাই। প্রিটার্মের জন্য 88 থেকে 92, এন্ড টার্মের জন্য 93 থেকে 95 7 পর্যন্ত নরমাল। একটা বাচ্চার occipital সার্কামফারেন্স 35 প্লাস মাইনাস 2 সেন্টিমিটার, তেমনি লেন্থ 50 প্লাস মাইনাস 2 সেন্টিমিটার। সবচেয়ে বড় কথা, একটা বাচ্চা অনেক সময় বাচ্চা যে বাবা মা অস্থির হয়ে যায়, বাচ্চা পেশাব করে না, পায়খানা করে না, একটা করে দেখো একটা বাচ্চা নরমাল বেবি ক্যান পাস বিটুইন উইদিন 24 আওয়ার্স অফ বার্থ। এটা 75% ক্ষেত্রে, তবে উই ক্যান ওয়েট আপ টু 48 আওয়ার্স। অনেক সময় 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা না আপনার সময় পায়খানা না হলে বাবা অস্থির, তবে আমরা 2 দিন পর্যন্ত মানে নরমাল। এটা একটা ইউরিন বাচ্চা নরমালি 24 আওয়ার্স এর মধ্যে পাস করে, ইউজুয়ালি উই ক্যান ওয়েট আপ টু 48 আওয়ার্স। একটা বাচ্চা জন্মের পর পরেই তার সাকিং রিফ্লেক্স থাকে, যে এবল টু ব্রেস্ট ফিড সুন আফটার বার্থ। জন্মের পর পরেই বাচ্চা। একটা কথা আছে যে বাচ্চা কখন বুকে দুধ খাবে, জন্মের পর পরেই বুকে দুধ খাবে, ওই দিন ফার্স্ট আওয়ার। আমরা বাচ্চা 1 ঘন্টার মধ্যে বাচ্চা বুকে দুধ খাইতে হবে। অনেক সময় অনেক মারা কমপ্লেন করে আমার বাচ্চা সারাদিন ঘুমায়। দেখো একটা বাচ্চা 18 ঘন্টা ঘুমাবে, নরমাল। তুমি আমি 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইলে ঘুমায় না, কোনোদিন একটু বেশি ঘুমাইলে মনে আছে সারাদিন ঘুমাই দিলাম। দেখো একটা বাচ্চা 18 ঘন্টা ঘুমাবে, দিস নরমাল। তার কাছে মার কাছে মনে হয় বাবা বাচ্চা কিছুই করে না, সারাদিন ঘুমাচ্ছে, দিস নরমাল ফর দি বেবি, যদি খাওয়া দাওয়া ভালো থাকে। একটা নরমাল বাচ্চা কোনো অ্যাপারেন্ট কনজেনিটাল থাকতে পারবে না, কোনো বার্থ থাকবে না। দিস ইজ দা মানে ফিচার্স অফ নরমাল নিউবর্ন বেবি। নরমাল নিউবর্ন বেবির এই দা ক্রাইটেরিয়া। এখন একটা বাচ্চা হলে এসেনশিয়াল নিউবর্নকে কি কেয়ার দিতে হবে আমাদের জানতে হবে। সবচেয়ে বড় কথা যে আমাদের খেয়াল করতে কয়েকটা পয়েন্ট আছে। মেইন পয়েন্ট হলো আমাদের ক্লিন এন্ড সেফ ডেলিভারি করতে হবে। ফার্স্ট পয়েন্ট, ক্লিন এন্ড সেফ ডেলিভারি। ক্লিন এন্ড সেফ ডেলিভারির সময় আমাদের খেয়াল করতে হবে যাতে আমরা এখন ডেলিভারি কি ক্লিন ডেলিভারি কি পাওয়া যায়, ক্লিন কট ট্রাইং এবং সুন্দর করে মানে আমলিকাসটা ট্রাই করতে হবে, কাটতে হবে। আর একটা কথা খেয়াল রাখবা, ইন কেস অফ নিউনেট টেম্পারেচার মেইনটেইন ইজ আ ক্রুশিয়াল থিং। খেয়াল করতে হবে যে বাচ্চা যেন টেম্পারেচার ঠিক থাকে। প্রিভেনশন আর ম্যানেজমেন্ট অফ হাইপোথার্মিয়া, বাচ্চা যেন ঠান্ডা না হয়ে যায়, এটা হলো 1 নম্বর কথা। এবং ঠান্ডা না হওয়ার জন্য আমাদের কি করতে হবে, বাচ্চা হওয়ার পর বাচ্চাকে ড্রাই করতে হবে, র‍্যাপ করতে হবে। কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চা ভিজে থাকে, বাচ্চাকে শুকাইতে হবে, ড্রাই করতে হবে এবং কাপড় দিয়ে সুন্দর করে পেঁচায় রাখতে হবে। তারপর মার স্কিন টু স্কিন কন্টাক্টে দিতে হবে। আর এটা ডিলে ব্যাথিং, জন্মের প্রথম 72 ঘন্টা গোসল করানো উচিত না। কারণ গোসল করতে গেলে বাচ্চা টেম্পারেচার কমে যায়। এই জন্য খেয়াল করতে হবে প্রথম 3 দিন অবশ্যই গোসল করাবে না। তাহলে ফর টেম্পারেচার মেইনটেইন আমাদের কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। একটা বাচ্চা ড্রাই করতে হবে, র‍্যাপ করতে হবে, স্কিন কন্টাক্ট আনতে হবে মায়ের সাথে, ক্যাঙ্গারু মাদার কেয়ার বা স্কিন কন্টাক্ট, এবং মানে গোসল করানো, মিনিমাম বাথিং ডিলে ফর 72 আওয়ার্স। তারপর দেখতে বাচ্চা রেসপিরেশনটা কেমন হচ্ছে, অ্যাসেসমেন্ট অফ ব্রিদিং স্ট্যাটাস। যদি বাচ্চা ঠিক মতো শ্বাস না নেয়, তাকে আমরা পরবর্তী দেখাবো, কালকে আমরা নেক্সট ক্লাসে যখন রিসাইটেশন করাবো তখন বলবো যে কি করে বাচ্চার ব্রিদিং স্ট্যাটাসটা ঠিক করতে হয়। ব্রিদিং স্ট্যাটাসের জন্য আমাদের খেয়াল করতে হবে ট্যাকটাইল স্টিমুলাস দিতে হবে, ব্যাক মাস ভেন্টিলেশন করতে হবে আমাদের ব্রিদিং শ্বাস নেওয়ার জন্য। শ্বাস নেওয়ার পর আমাদের খেয়াল করতে হবে কি করতে। তাহলে প্রথম কি ছিল, কি প্রথম হলো ক্লিন সেফ ডেলিভারি, তারপর টেম্পারেচার, তারপর রেসপিরেশন, আমাদের ব্রিদিং স্ট্যাটাস দেখতে হবে, তারপরে আমাদের ব্রেস্ট ফিডিং করতে হবে। বাচ্চা জন্মের পর পরেই বাচ্চার অ্যাজ আর্লি এজ পসিবল ব্রেস্ট ফিডিং শুরু করতে হবে, এবং এটা নট লেটার দেন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে করতে হবে, এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর 6 মান্থ। তারপরে আমাদের বাচ্চা যখন আমরা কট কেয়ার দিতে হবে, কট কেয়ার দেওয়ার জন্য আমরা কেমনে কাটবো আমরা কালকে দেখাবো। ইউজুয়ালি মানে 3 জায়গায় কাটা হয়, কাটার পরে ট্রাই দিতে হয়, এবং কাটার পরে আমাদের 7 পয়েন্ট ক্লোরহেক্সিডিন লাগাইতে হবে। 7 পয়েন্ট আমরা অনেক সময় হেক্সল দিয়ে হাত দিই, ওই হেক্সলে থাকে 0.5%, আর এখানে দেখো এটা 15 গুণ স্ট্রেন্থ বেশি। 7.1% ক্লোরহেক্সিডিন দিয়ে কটটা একবার সিঙ্গেল দিতে হবে জন্মের 48 ঘন্টার মধ্যে, একবার সিঙ্গেল টাইম।
এন্ড পারবে যখন আমরা কর্ড কাটবো তখন, আর যদি বাড়িতে ডেলিভারি হয়, যদি তোমার কাছে আসছে 48 ঘন্টার মধ্যে, তাহলে আমরা একবার পুরো ভ্যাকসিন দিব। এটা কর্ড কেয়ার দিতে হবে, তারপর আই কেয়ার দিতে হবে, আয় কোনো সমস্যা থাকলে, আয় কোনো ডিসচার্জ থাকলে সেভাবে কি করতে হবে। আর এটা লো বার্থ বেবি, আমরা বললাম যে 2,500 গ্রামের নিচে যদি লো বার্থ বেবি হয় এবং 37 সপ্তাহ আগে যদি হয় তাহলে প্রিটার্ম হয়। প্রভিশন ফর স্পেশাল কেয়ার ফর প্রিটার্ম এন্ড লো বার্থ বেবিস, এটার জন্য একটা স্পেশাল কেয়ার দিতে হবে। যে নরমালি আমরা এক বাচ্চাদের বলা হচ্ছে, আমার ন্যাশনাল গাইডলাইন বলছে 3 দিন বাচ্চাকে দেখতে হবে, ডে 1, ডে 3, ডে 7। আর ইন কেস অফ প্রিটার্ম লো বার্থ বেবি এর জন্য এক্সট্রা 2 দিন আমাদের বাচ্চাকে মানে ফলো দিতে হবে, 14 দিন দিন 18 দিন দিন। আর ছোট বাচ্চা জন্মের পর বাচ্চা যদি না খেতে পারে তাহলে তাকে ফিডিং এ হেল্প করতে হবে। তারপরে যদি বাচ্চা কোনো সমস্যা হয়, কোনো আইডেন্টিফিকেশন, ম্যানেজমেন্ট আর রেফারেল ফর কমপ্লিকেশন। তাহলে মেইন আমাদের 8টা পয়েন্ট। প্রথমে আমাদের কি, ফার্স্ট হলো আমাদের দেখতে হবে ক্লিন সেফ ডেলিভারি, তারপর টেম্পারেচার মেনটেন, তারপর রেসপিরেশন দেখতে হবে, তারপরে ব্রেস্ট ফিডিং করতে হবে, তারপরে কট কেয়ার, আই কেয়ার, স্পেশাল কেয়ার ফর কট কেয়ার, আই কেয়ার, স্পেশাল ফর নিউবর্ন বেবিস, স্পেশাল কেয়ার ফর প্রিটার্ম লো বার্থ বেবি, আর কোনো যদি কমপ্লিকেশন থাকে সেগুলো। এই 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্টকে বলা হয় এসেনশিয়াল নিউবর্ন কেয়ার, মানে সবার জন্য 8টা পয়েন্ট প্রযোজ্য। তোমাদের কোনো মানে এই এর মধ্যে কি বুঝতে পারছো কি সব? হ্যালো হ্যালো জি স্যার। আচ্ছা, আপাতত আমাদের এটাই ক্লাস, এরপর আমরা অন্য একটা ক্লাসে যাব। এর মধ্যে কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারো, এরপরে কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারো। আর নিলাম নেক্সট ক্লাসে যাব। মেইন 4টা-5টা পয়েন্ট, 8টা পয়েন্ট দেখতে হবে, ওইটাই করতে হবে। এর মধ্যে কারো কোনো কোয়েরি থাকলে বলো, কোশ্চেন করো যদি কারো কোনো কোয়েরি থাকে। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে যেতে পারি, নেক্সট লেকচারটাই। হ্যালো জি স্যার। আচ্ছা, তাহলে আমরা Yes, sir. নিউট্রাল ইনফেকশন ওইটা জাস্ট একটা তোমাদের জাস্ট একটা ওভারভিউ দাও নিউট সম্বন্ধে, আর আমাদের মর্টালিটি কি বা আমাদের এসডিজি কি, টার্গেট কত, আর নরমাল নিউবর্নের ফিচার্স। আমাদের মেইন লেকচার আজকে থেকে শুরু হচ্ছে, এখন থেকে। আমাদের আজকে আমরা নিউট্রাল ইনফেকশন পড়াবো। নেক্সট ক্লাসে নেক্সট থার্সডেতে এই সময় আমরা নিউট্রাল অ্যাসোসিয়েশন এবং নিউট্রাল তোমার পেরিটাল অ্যাসফিক্সিয়া। এখন ইনফেকশন মানে কি, নিউট্রাল ইনফেকশন সম্বন্ধে তোমরা জানো কম বেশি। এখন আমরা আগে বললাম মেইন কমন কজ অফ ডেথ ইন নিউবর্ন, 3টা কথা। এই দেখো, ইনফেকশন, মেইন কমন কজ অফ ডেথ ইন নিউনেট ইনফেকশন, নেক্সট প্রিটার্ম, নেক্সট পেরিটাল অ্যাসফিক্সিয়া। তা আমরা আজকে ইনফেকশন সম্বন্ধে কথা বলবো। ইনফেকশন মানে কি? ইনফেকশন মানে হলো যে ইনফেকশন দোজ আর প্রেজেন্ট ডিউরিং দ্য আচ্ছা, নিউট্রাল infection those are present during first 28 days of life is called neutral infection. আর আমরা জানি ব্যাকটেরিয়া 28 দিনের মধ্যে যে বাচ্চা যদি ইনফেকশন হয় সেটাকে বলা নিউট্রাল ইনফেকশন। আর ব্যাকটেরিয়া কাকে বলে? প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড উইদাউট সাইন সিম্পটম। প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড স্টিম ইন অ্যাবসেন্স অফ সিস্টেমিক ইলনেস। কোনো সিস্টেমিক ইলনেস থাকবে না, সেটাকে ব্যাকটেরিয়া দেবো। আর সিস্টেমিক ইলনেস যদি থাকে, ইনফেকশন উইথ অর্গানিজম উইথ সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম যদি থাকে, তাহলে আমরা সেপ্টিসিমিয়া বলবো। দেখো, শুধু ইনফেকশন আছে, সেটাকে আমরা বলবো নিউট্রাল ইনফেকশন। ব্লাডে অর্গানিজম পাইছি, কোনো সিমটম নাই, শুধু ব্যাকটেরিয়া। আর অর্গানিজম আছে, ব্লাড ইনফেকশন আছে প্লাস সিস্টেমিক রেসপন্স আছে, দ্যাট ইজ আচ্ছা। ইনফ্লামেশন যদি থাকে তাহলে আমরা এটাকে সেপ্টিসিমিয়া বললো। আর একটা কথা, সিভিয়ার সেপসিস।
সেপসিস উইথ অর্গান ডিসফাংশন, অর্গানগুলো যদি ডিসফাংশন হয়ে যায়, হাইপারটেনশন হাইপোপারফিউশন হয়, ব্লাড সাপ্লাই কমে যায়, তাকে আমরা সেপসিস বলবো। আর একটা কথা, সেপটিক শক, সেপসিস সাথে মানে সিভিয়ার সেপসিস হয়ে যাবে কিন্তু হাইপারটেনশন থাকবে ডিসপাইট অ্যাডুকেটলি। নরমালি যখন একটা বাচ্চা সেপসিস হয়, সেপটিক শকে যায়, তখন আমরা চিন্তা যে বাচ্চা হাইপোভলিউমি হয়ে গেছে, তখন ভলিউম রিপ্লেসমেন্ট করি। যদি ভলিউম রিপ্লেসমেন্ট করার পরও শকটা হাইপোটেনশন থাকে, তাকে আমরা সেপটিক শক বলি। তাহলে দেখো, যে কোনো ইনফেকশন 24 ঘন্টা 28 দিনের মধ্যে যদি হয়, তাকে আমরা নিউট্রাল ইনফেকশন বলবো। প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড উইদাউট সিম্পটম, ব্যাকটেরিয়া অর্গানিজম প্লাস মানে সিম্পটমস আছে, সেপ্টিসিমিয়া বা সেপটিস। সেপসিসের সাথে যদি অর্গান ফেলিওর হয়, তাহলে আমরা বলবো এটা সিভিয়ার সেপসিস। আর অর্গান ফেলিওর হয়েছে অ্যাডুকেট ফ্লুইড দেওয়ার পরেও যদি আমরা হাইপোটেনশন পাই, তাহলে আমাকে সেপটিক শক বলবো। আচ্ছা, এখন কথা হলো যে কাদের সেপসিস বেশি হতে পারে, কত রিস্ক ফ্যাক্টর আছে, কোন ইউনিটের মানে সেপসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কতগুলো মেজর রিস্ক ফ্যাক্টর, কতগুলো মাইনর রিস্ক ফ্যাক্টর থাকে। স্যার আগের স্লাইডটা কি স্যার একটু দেখানো যাবে স্যার? হ্যাঁ শিওর। একটা হলো নিউডাল ইনফেকশন, 28 দিনের মধ্যে কোন ইনফেকশন হলে এটা আমাকে নিউডাল ইনফেকশন বলবো। শুধু ব্যাকটেরিয়া আছে কিন্তু অ্যাবসেন্স অফ সিস্টেম ইলনেস, সিম্পটমস নাই, তাকে বলবো ব্যাকটেরিমিয়া। ব্যাকটেরিয়া আছে প্লাস সিম্পটমস আছে, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম যদি থাকে, তাহলে কে বলবো আমরা সেপসিস বা সেপ্টিসিমিয়া। আর সেপসিসের সাথে যদি অর্গান ডিসফাংশন হয়, হাইপোটেনশন থাকে, হাইপোপারফিউশন থাকে, তাহলে আমরা সিভিয়ার সেপসিস। সিভিয়ার সেপসিস হইছে এরপর যদি হাইপোটেনশন থাকে, ফ্লুইড দেওয়ার পর যদি হাইপোটেনশন ইমপ্রুভমেন্ট না করে, তাহলে আমরা সেপটিক শক বলবো। এখানে কোনো কোয়েরি আছে কিনা? জি না স্যার। আচ্ছা, তাহলে নেক্সট স্লাইডে যাব। জি স্যার। আচ্ছা, এখন সেপসিস তো সবার হয় না, কাদের হইতে পারে? হোয়াট ইজ দ্য রিস্ক ফ্যাক্টর ফর সেপসিস? রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটা কথা আছে, কতগুলো মেজর রিস্ক ফ্যাক্টর আছে, কতগুলো মাইনর রিস্ক ফ্যাক্টর আছে। মেজর রিস্ক ফ্যাক্টরের মধ্যে মেইনলি হলো প্রিম্যাচুর প্রলং রাপচার অফ মেমব্রেন। আমরা জানি বাচ্চা ডেলিভারির আগে মেমব্রেন রাপচার হয়, তোমরা গাইনিতে পড়ছো। তারপরে আস্তে আস্তে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজে বাচ্চা ডেলিভারি হয়। নরমালি বাচ্চা হওয়ার কিছুক্ষণ আগে অল্প কিছুক্ষণের জন্য রাপচার মেমব্রেন হবে, বাচ্চা বের হয়ে ফ্লুইড শ্বাস হবে, বাচ্চা বের হয়ে আসবে কন্ট্রাকশন করে। যদি সেই মেমব্রেনটা 18 ঘন্টার আগে রাপচার হয়ে যায়, বাচ্চা ডেলিভারি হয়, তখন থেকে অ্যাসেন্ডিং ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য যেসব মায়েদের প্রিম্যাচুর রাপচার মেমব্রেন হবে, প্রলং প্রিম্যাচুর রাপচার মেমব্রেন হবে, তার একটা রিস্ক ফ্যাক্টর ফর সেপসিস। মায়ের যদি টেম্পারেচার থাকে বাচ্চা ডেলিভারি হওয়ার 14 দিন আগে, তাহলে দিস ইজ দ্য রিস্ক ফ্যাক্টর ফর সেপসিস। একটা মা 7 দিন আগে জ্বর ছিল, ওই জ্বরটা, ওই ইনফেকশনটা কোন অর্গানিজম বাচ্চা মায়ের থেকে ভার্টিক্যালি মায়ের থেকে বাচ্চা আসতে পারে। এই জন্য মায়ের জ্বর থাকলে আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চার সেপসিস হওয়ার সম্ভাবনা থাকে। ম্যাটারনাল ফিভার যদি 100.4 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, অথবা ফারেনহাইট 38 ডিগ্রি সেলসিয়াস বেশি হয়, দিস ইজ দ্য রিস্ক ফ্যাক্টর ফর সেপসিস। কোরিয়ামনাইটিস, যে আমার কোরিয়নিক ভিলাই, যেটা অ্যামনিওটিক ফ্লুইড, ওগুলো যদি ইনফ্লামেশন হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, তাহলে একটা রিস্ক ফ্যাক্টর ফর বাচ্চা থেকে অ্যামনিওটিক হইলো, অ্যামনিওটিক ফ্লুইড হইলো, কোরিয়ন হইলো, যদি ইনফেকশন হয়, তাহলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কোনো কারণে ইনফেকশন, কোনো একটা কারণে বাচ্চা হাইপোক্সিয়া হয়, বাচ্চার টেকার ফিটাল সাস্টেন টেকাইটাস, ফিটাল আমরা টেকাইটা বলি 120-60 এর উপর যদি হয়, এটা সাস্টেন থাকে সারাক্ষণ টেকাইটাস হয়, দিস ইজ দ্য রিস্ক ফ্যাক্টর ফর সেপসিস। আর কতগুলো মাইনর রিস্ক ফ্যাক্টর আছে। মাইনর রিস্ক ফ্যাক্টর আমরা আগে বলছি, মেজর রিস্ক ফ্যাক্টর প্রম বলছিলাম যে 18 ঘন্টা আর 12 ঘন্টা বেশি হয়, তাহলে এটা মাইনর রিস্ক ফ্যাক্টর। মায়ের টেম্পারেচার তখন বলছিলাম 100 ডিগ্রি 100.4, আর এখানে 99.5 এর বেশি হয়, তাহলে মাইনর রিস্ক ফ্যাক্টর ফর সেপসিস। একটা ম্যাটারনাল লিউকোসাইটোসিস, মায়ের যদি জ্বর আছে বা জ্বর নাই, কিন্তু বাচ্চা মা সিবিসি করে দেখলাম বাচ্চা লিউকোসাইটোসিস আছে মায়ের, তাহলে
দিস ইজ ফর রিস্ক ফ্যাক্টর ফর সেপসিস। অনেক সময় আমাদের বাচ্চাদের ডেলিভারির আগে পিবি এক্সামিনেশন করতে হয়, ভেজানাল এক্সামিনেশন। যদি আমরা 3টা স্টেরাইল ভেজাল পিবি করি অথবা একটা আনস্টেরাইল পিবি করি, দিস ইজ রিস্ক ফ্যাক্টর ফর সেপসিস। কারণ মায়ের যে জেনিটালি আছে এখান দিয়ে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য যতটা সম্ভব ইয়ের সময় পিবি না করাটা বেটার। তবে করলে স্টেরাইল করতে হবে, তবে এটা খেয়াল রাখতে হবে মোর দেন 3 না হয়। 3 sterile PB examination or 1 is single is unsterile unclean examination. This is risk factor of sepsis. কোন কারণে যে বাচ্চার ডেলিভারিতে সময় বেশি নিচ্ছে, প্রলং লেবার হয়, ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ লেবার যদি 24 ঘন্টার বেশি হয়, দিস ইজ রিস্ক ফ্যাক্টর ফর সেপসিস। পেইনলেস পিকচার যদি হয়, লো বার্থ ওয়েট বেবি থাকে, প্রিটার্ম বেবি থাকে, টুইন, ট্রিপলেট, মাল্টিপল জেস্টেশন যদি থাকে, দিস ইজ দ্য রিস্ক ফ্যাক্টর ফর সেপসিস। ফাউল লোকিয়া মানে লাইকর যে অ্যামনিওটিক ফ্লুইডটা, এটা যদি ফাউল স্মেলিং হয়, ইনফেকশন হইয়া ফাউল স্মেলিং হতে পারে। আর মার যদি এটা আমাদের দেশে কম হয়, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশনটা আমাদের দেশে কম হয়, এটা যদি হয় তাহলে এগুলো যদি যেসব মায়েদের থাকবে তাহলে আমাদের খেয়াল করতে হবে বাচ্চা সেপসিস হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা যখনই আমাদের এই রিস্ক ফ্যাক্টর গুলো পাবো, তখন আমাদের চিন্তা করতে হবে বাচ্চা নিউট্রাল সেপসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই হিসাবে আমাদের ওইভাবে খেয়াল করতে হবে। ক্লিয়ার এ পর্যন্ত? স্যার ভাজাইনাল এক্সামিনেশনটা একটু আবার বললে ভালো। জেনারেল এক্সাম পরে আসবো আমরা, এগুলো রিস্ক ফ্যাক্টর মানে কাদের হইতে পারে, আমরা পরবর্তীতে জেনারেল এক্সামিনেশন আসতেছি। মানে স্যার ভাজাইনাল এক্সামিনেশন যে পয়েন্টটা বলছেন ওইটা আচ্ছা, নরমালি যে আমরা ভেজানাল এক্সামিনেশন করি, বিশেষ করে বাচ্চা ডেলিভারি এর আগে, যদি সিঙ্গেল আনস্টেরাইল পিবি করা হয়, একটা এক্সামিনেশন করলাম সিঙ্গেল আনস্টেরাইল, হয়তো গ্লাভস নিলা অথবা ময়লা গ্লাভস অথবা গ্লাভস ছাড়া হাত ঢুকাই দিলা, তাহলে একটা হইলে চান্স অফ ইনফেকশন বাচ্চার হয়ে যাবে, একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যাবে। অথবা মোর দেন 3 অর মোর ভেজানাল স্টেরাইল এক্সামিনেশন, তুমি সব স্টেরাইল এলিমেন্টকে তিনটা বেশি করলাম, তাহলে 3 অর মোর যদি হয় তাহলে রিস্ক ফ্যাক্টর ফর সেপসিস। এই জন্য পিবি ডেলিভারি আগে যত সম্ভব বুঝা পিবি করতে পারবে, পিবি করা যাবে না। আর পিবি করলে খেয়াল করতে হবে যাতে 3টা বেশি না করা হয়। ক্লিয়ার? এইসব পয়েন্টগুলো যদি একটা বাচ্চা দেখে লো বার্থ হইতে পারে, তখন আমাদের খেয়াল করতে হবে বাচ্চা ইনফেকশন হইতে পারে। আমাদের জাস্ট এগুলো রিস্ক ফ্যাক্টর থাকলে আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে, বেবি মে ডেভেলপ নিউট্রাল সেপসিস। এখন আমরা জানি যে সেপসিস কয় রকম। আমরা ইউজুয়ালি জানি আর্লি অনসেট নিউট্রাল সেপসিস, লেট অনসেট নিউট্রাল সেপসিস। হাউ টু ডিফারেন্সিয়েট কোনটা কিভাবে? একটা ইউজুয়ালি আর্লি অনসেট সেপসিস জন্মের থেকে 7 দিনের মধ্যে, তবে 90% ইউজুয়ালি উইদিন 70 আওয়ার্স হয়। তবে কিছু কিছু বইয়ে এটা 7 দিনের জায়গায় 3 দিন লেখা আছে, বড় বড় বইগুলোতে 7 দিন লেখা, আমাদের দেশে কিছু ছোট বইতে 3 দিন লেখা আছে। তবে এখানে এটাও বলছে দেখো ইউজুয়ালি 70 আওয়ার্স মানে 90% ইউজুয়ালি 70 আওয়ার্স হয়ে যায়। বাই ডেফিনিশন জন্ম থেকে শুরু করে 7 দিনের মধ্যে যে ইনফেকশন, এটা আর্লি অনসেট সেপসিস। 7 দিন থেকে 28 দিন লেট অনসেট সেপসিস। তবে এখানে বলা আছে ম্যাক্সিমাম কেস অকার্স উইদিন 70 আওয়ার্স অফ লাইফ। যেহেতু এটা আর্লি অনসেট, ইউজুয়ালি এটা অর্গানিজমটা আসে মায়ের জেনিটাল ট্র্যাক্ট থেকে, এটা খেয়াল রাখতে হবে। আর্লি অনসেট ইনফেকশন কাম ফ্রম ম্যাটারনাল জেনিটাল ট্র্যাক্ট, আর লেট অনসেট ইউজুয়ালি কাম জেনিটাল মায়ের জেনিটাল ট্র্যাক্ট থেকে হতে পারে অথবা এনভায়রনমেন্ট থেকে আসতে পারে। আর একটা কমন জিনিস, ইউজুয়ালি ইন কেস অফ আর্লি অনসেট সেপসিসে মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হয়, অনেকগুলো সিস্টেম, হয়তো সিএনএস, রেসপিরেটরি, রেনাল অনেকগুলো হয়। আর ইন কেস অফ লেট অনসেট ইউজুয়ালি ফোকাল মাল্টি সিস্টেম। আর ইউজুয়ালি মায়ের অবস্টেট্রিক কমপ্লিকেশন থাকলে তোমার আর্লি অনসেট হওয়ার সম্ভাবনা থাকে, ইউজুয়ালি মায়ের অবস্টেট্রিক লেট অনসেটের সাথে সম্পর্ক নাই। আর প্রিমেচুর বাচ্চাদের ইউজুয়ালি আর্লি অনসেট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, লেটে সবারই হতে পারে। আর সাধারণত সোর্স অফ ইনফেকশন আমরা বলছি মায়ের থেকে আসে, অথবা ইমিডিয়েট আপনার পর নার্সারিতে আরেকটা বাচ্চা ইনফেকশন আছে তার থেকে হতে পারে, এনআইসি তে হতে পারে, কমিউনিটি হতে পারে। কিন্তু ইন কেস অফ লেট অনসেট সেপসিস ইউজুয়ালি কমিউনিটি থেকে অথবা নিউট্রাল আইসি থেকে হতে পারে।
নর্মাল আইসিইউ থেকে লেটেন্সি ইউজুয়ালি কম হয়। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইন কেস অফ মর্টালিটি, দেখো এটা বলছি আমরা আর্লি অনসেটটা বলছি মাল্টি সিস্টেম, তার জন্য এর মর্টালিটি বেশি 15 থেকে 50%। আর এটা বলছি আমরা এটা আসলে ইউজুয়ালি ফোকাল, হয়তো নিউমোনিয়া, হয়তো মেনিনজাইটিস অথবা ইউপিআই, একটা সিস্টেম ইউজুয়ালি একটা সিস্টেম মে ইনভলভ মাল্টি সিস্টেম, বাট ইউজুয়ালি একটা দুটো সিস্টেম ইনভলভ, এই জন্য এটার মর্টালিটি কম। তাহলে মেন পয়েন্ট হলো এটা হলো 7 দিনের মধ্যে হবে, এটা 28 দিনের মধ্যে হবে, 7 দিন পরে। আর এটা মায়ের জেনিটাল ট্র্যাক্ট থেকে আসবে, এটা আমাদেরও সেপসিস আছে। হ্যালো বলো আবার। দাঁড়ান, আমি তো দেখতে হ্যাঁ। হ্যালো বলবা। তাহলে আর্লি অনসেট 7 দিনের মধ্যে, এটা মায়ের থেকে আসবে, এটা মাল্টি সিস্টেম ইমপ্লিমেন্ট করবে, মর্টালিটি বেশি। এখন আসো যে হোয়াট আর দ্য অর্গানিজম কজিং নিউটাল সেপসিস, নিউটাল ইনফেকশন। ইউজুয়ালি ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস এন্ড আদার্স। ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস, আদার্স। ব্যাকটেরিয়ার মধ্যে মেনলি ব্যাকটেরিয়ার মধ্যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলো মেনলি। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আমরা জানি ইকোলাই, ক্লেপসেলা, অ্যাসিডোব্যাক্টর, প্রোটিয়াস, সিডোমোনাস, সেরেটা, এটা হলো গ্রাম নেগেটিভ। আর স্টেফিলোকক্কাস, এইচ ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাই হতে পারে। আর দেখো এইখানে দুই রকম কালার দিচ্ছে অন্যরকম, গ্রুপ বি স্টেফিলোকক্কাস আর লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। এই দুইটা অর্গানিজমটা ওয়েস্টার্ন কান্ট্রিতে খুব কমন, এগুলোর থেকে এটা ওদের কমন, এই দুইটা। আমাদের দেশে অথবা সাবকন্টিনেন্ট ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে যে স্টাডিগুলো হয়েছে ইউজুয়ালি এর পাওয়া যায় নাই। এই জন্য তোমাদের বইগুলোতে দেখবা প্রথম ইকোলাই, এইটা জিবিএস, ইকোলাই, ক্লেপসেলা, এই তিনটা লেখা আছে। এই দুইটা হয়তো 10 বছর পরে এই দুইটা অর্গানিজম আমাদের বইগুলোতে পাবা না। আস্তে এখনো স্যাররা এই দুইটার কথা শুনতে চায়, বলবা, কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালি আমাদের এই দুটো ইউজুয়ালি পাই না আমরা। মেনলি আমরা ইকোলাই, ক্লেপসেলা এইগুলা মেনলি পাই, কিন্তু আমাদের দেশে কিন্তু বইগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে এই দুইটা বেশি থাকে। এই জন্য আমি একটা অন্য কালার দিয়ে দিচ্ছি। হয়তো আমাদের 10 বছর পরে বইপত্র আসবে, এগুলো নাই। ক্লিয়ার কিনা দেখো। হ্যালো জি স্যার। এই যে গ্রুপ বি স্টেফিলোকক্কাস আর লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, তোমাদের বইগুলো দেখবে এটা 1 নম্বর 1 নম্বর 3 নম্বরে লেখা, 2 নম্বরের বই এগুলো লেখা আছে। এটা আমি একটু পরে দিচ্ছি, কারণ আমরা তো এখন নিউরোলজিস্ট, আগে তো পেডিয়াট্রিশিয়ান ছিলাম একসাথে, হয়তো 10 বছর পরে বইগুলোতে এগুলো আসবে না, এখন পর্যন্ত আছে, কিন্তু তোমরা পরীক্ষার সময় এগুলো বলবা। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া প্লাস সবগুলো ব্যাকটেরিয়া যা যেমন আর সবগুলো বলবা, পরে এই দুইটা বলবা। আর ভাইরাসের মধ্যে আমাদেরকে এইচআইভি ভাইরাস আছে, তারপরে বেরিসিলা ভাইরাস আছে, অনেকগুলো ভাইরাস, টক্সোপ্লাজমা, প্রোটোজোয়া, ম্যালেরিয়া আছে, টক্সোপ্লাজমা আছে, অ্যাসপারজিলোসিস, ফাঙ্গাস, এগুলা। তাহলে মেইনলি ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস। ব্যাকটেরিয়ার মধ্যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া প্লাস এই ব্যাকটেরিয়া, এই অর্গানিজমটা আমাদের নিউট্রাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। এখন হোয়াট আর দ্য ক্লিনিক ফিচার ফর সেপসিস? একটা কথা খেয়াল রাখবা, যে একটা যে বাচ্চা যে কোনো যাই বলবা সাইন সিমটম সবই নিউট্রাল ইনফেকশন লেগে যাবে, মুখতে যেটা বলবা সেটা লাগে। তাহলে কি হইতে পারে এক সাইন সিমটমের মধ্যে? আমরা যদি জেনারেল চিন্তা করি, একটা বাচ্চার টেম্পারেচার থাকতে পারে, ফিভার হইতে পারে, টেম্পারেচার ইনস্টেবিলিটি, মানে কি বাড়তে পারে, কমতে পারে। একটা বাচ্চা ভালো লাগতেছে না, দিস ইজ এ সাইন ফর সেপসিস, নট ডুইং ওয়েল। অথবা খাইতে পারতেছে না, অথবা কত ইডিমা, ইডিমাটা বাদ দাও, 3টা কথা খেয়াল রাখো। ফিভার হয়েছে, অথবা টেম্পারেচার কমে গেছে, বাচ্চা ভালো লাগছে, নট ডুইং ওয়েল, অথবা পুয়ার ফিডিং। এখন আমরা যদি সিস্টেম ওয়াইজ ধরে আসি, দেখবা অনেকগুলো আমরা সাইন সিমটম বলতে পারতেছি। মানে জিআই ট্র্যাক্ট চিন্তা করি, যদি আমরা পেটটা ফুলে গেছে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ভমিটিং, ডায়রিয়া, নসিয়া, হেপাটোমেগালি, জিআই ট্র্যাক্ট। এখন আছে রেসপিরেটরি সিস্টেমে। রেসপিরেটরি সিস্টেমে কি আছে? অ্যাপনিয়া। অ্যাপনিয়া মানে কি শ্বাস বন্ধ হয়ে গেছে। ডিসপিনিয়া মানে শ্বাসকষ্ট হচ্ছে। ট্যাকিপনিয়া মানে বেশি বেশি শ্বাস নিচ্ছে।
তাহলে অ্যাপনিয়া, শ্বাস বন্ধ হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, ডিসপনিয়া, টেকিপনিয়া হলো বেশি শ্বাস নিচ্ছে, রিট্রাকশন, চেস্টটা তোমারই হয়ে গেছে, চেস্ট মানে চেস্ট ইনডোয়িং হচ্ছে, এটা রিট্রাকশন, ফ্লারিং, নাকগুলা শ্বাস করতে নাকগুলা নাক খুলে যাচ্ছে, ফ্লারিং হচ্ছে, কোকাইতেছে, গ্রান্টিং, সাইনোসিস। দেখো রেসপিরেটরি অনেকগুলা, মুখে যা বলবা সবগুলো আছে। রেনাল সিস্টেম, বাচ্চা প্রেসার কমে যাচ্ছে, অলিগুইডা যদি হয়। তারপর কার্ডিওভাস্কুলার সিস্টেম আসো, বাচ্চার পেলর মনে হচ্ছে। স্যার গ্রান্টিং কি জিনিস আগে বলুন স্যার। গ্রান্টিং মানে কোকানো, অনেক এগুলো কোকানো, এটা হলো গ্রান্টিং। ইউজুয়ালি গ্রান্টিং বাচ্চা কোকায়, এটা হলো গ্রান্টিং। সাইনাস জানি আমরা, ফ্লারিং মানে নাকটা হয়ে যাচ্ছে, নাকের মধ্যে নাকের পাশে মানে ফুলে যাচ্ছে, শ্বাসকষ্ট হলে নাকের অ্যাক্সেসরি মাসল, নাকের মাসল গুলা ফুলে যায়, এটা ফ্লারিং। তাহলে অ্যাপনিয়া হইতে পারে, ডিসপনিয়া হইতে পারে, টেকিপনিয়া হইতে পারে, রিট্রাকশন হইতে পারে, মানে চেস্ট ইনডোয়িং, ফ্লারিং, গ্রান্টিং, সাইনোসিস। রেনাল সিস্টেমে আছে তোমার অলিগরি হইতে পারে। কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটা কি হতে পারে, বাচ্চা প্যালর হতে পারে, বাচ্চা মানে ফ্যাকাশ হয়ে গেছে, মটলিং, মাকড়সা জালের মতো, এটা না দেখলে বুঝবা না, এটা মটলিং বলে, মাকড়সা জালের মতো, বাচ্চার পোল কাম স্কিন হয়ে গেছে, ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট বেড়ে গেছে, ব্রেডিকার্ডিয়া, হার্ট রেট কমে গেছে, বাচ্চা হাইপারটেনশন হতে পারে। দেখো কার্ডিওভাস্কুলার সিস্টেম অনেকগুলো এসে পড়ছে। তারপরে আসি আমরা নার্ভাস সিস্টেমে, মাথা থেকে আসি, মাথায় বাচ্চা ইরিটেবল হয়ে গেছে, লেথার্জি হয়েছে, বাচ্চা কাঁপতেছে, ট্রেমর হচ্ছে, সিজার হচ্ছে, কনভালশন, বাচ্চা নড়াচড়া কম করতেছে, হাইপোটোনিয়া হয়ে গেছে, হাইপোরিফ্লেক্সিয়া মানে রিফ্লেক্স কমে গেছে, বাচ্চা মনোরিফ্লেক্সটা খুব ইম্পর্টেন্ট একটা রিফ্লেক্স, এটা ব্যাক সাইড দেখালে বুঝতে পারবা, পরবর্তীতে যখন ওয়ার্ডে আসবে তখন দেখাবো। মনোরিফ্লেক্সটা আপনার হয়ে গেছে, বাচ্চা ইরেগুলার এক্সপ্রেশন হচ্ছে, বাচ্চা হাই পিচ ক্রাই করতেছে, মানে জোরে জোরে কাঁদতেছে, হাই পিচ ক্রাই, ফন্টেনিলটা ফুল হয়ে গেছে, এগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। হেমাটোলজিক্যাল সিস্টেম মানে যদি আমরা চিন্তা করি, জন্ডিস এসে, স্প্লিনোমেগালি এসে, সাদা হয়ে প্যালর হয়ে গেছে, পেটিজি, পারপুরা ব্লিডিং। সোজা কথা, মানে তোমার তোমার সিমটমস এর মধ্যে মুখে যা বলবা বা সিকোয়েন্সিয়ালি আসো, একটা জেনারেল থেকে মাথা থেকে আসতে পারো, মাথায় কি কি আসতে পারে, উপর থেকে শুরু করলা, ইরিটেবিলি, লেথার্জি, পুয়ার ফিডিং, ফন্টানলি কম, ফন্টানলি বাল্জ, হাই পিচ ক্রাই, কনভালশন। তারপরে তুমি আসতে পারো রেসপিরেটরি সিস্টেমের মধ্যে, ওই যে আগে যে বলা টেকিপনিয়া, অ্যাপনিয়া, সবগুলা তোমার বলতে পারে। জিআই সিস্টেম, মানে সিস্টেম ওয়াইজ বললে তুমি অনেকগুলা সিমটম বলতে পারবা। আর সবচেয়ে মজার ব্যাপার, মানে নিউরোনাল ইনফেকশন সিমটম মুখে যা বলবা সবই লেগে যাবে, মানে মাটিতে পারবে না, সিমটমসে পড়ে যাবে। সেই হিসাবে তুমি যে মানে সিস্টেম ওয়াইজ যে বলো, অনেকগুলা তুমি প্রায় 30-40টা সিমটম বলতে পারবা। ক্লিয়ার? শুনতে পাচ্ছ কিনা? স্যার সিরিয়াস এর যে সিম্পটমস স্যার ওগুলো যদি আবার একটু দেখেন। আচ্ছা সিবিএস, আচ্ছা সিবিএস এর মধ্যে প্যালট মানে বাচ্চা সাদা হয়ে গেছে, ফ্যাকাশ হয়ে গেছে আর কি। মটলিং মানে মাকড়সার জালের মতো, অনেক সময় চামড়ার নিচে মাকড়সার জালের মতো থাকে, মটলিং বলে এটাকে। বাচ্চা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কোল্ড কাম স্কিন, যে সাইন সিম্পটম অফ মানে সেপসিস। হাইপোটেনশন, প্রেসার কমে গেছে, টেকিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া। রেসপিরেটরি সিস্টেমে অ্যাপনিয়া, ডিসপনিয়া, টেকিপনিয়া, রিট্রাকশন, ফ্লারিং, গ্রান্টিং, সাইনোসিস। আর সিএনএস এর মধ্যে ইরিটেবিলিটি, লেথার্জি, ট্রেমর, সিজার। ট্রেমর মানে কাঁপনি, কাঁপতেছে, সিজার মানে কনভালশন। আচ্ছা হাইপোটোনিয়া, অ্যাবনর্মাল মোটর রিফ্লেক্স, ইরেগুলার রেসপিরেশন, ফুল ফন্টানিলি, হাই পিচ ক্রাই। হেমাটোলজিক্যালের মধ্যে তোমার জন্ডিস, স্প্লিনোমেগালি, প্যালর, পেটিচি, পারপুরা ব্লিডিং। ক্লিয়ার? এখন আমরা যাই ডায়াগনোসিস শুরু করতে পারি। ডায়াগনোসিসের মধ্যে কয়েকটা কথা বলতে হবে, যে আমরা একটা কথা হলো সেপটিক শ্রেণী। 5টা পয়েন্ট আছে মেনলি, যে কি করতে পারি, সিবিসি উইথ পিবিএফ।
total WBC count, immature to mature neutrophil immature to total neutrophil count, CRP McPherson. আমরা সিবিসি যদি করি ইউজুয়ালি সিবিসি করতে পারি। সিবিসিতে আমরা মেনলি দেখি ডব্লিউবিসি কাউন্ট। নরমালি একটা বাচ্চা তোমার আমার ডব্লিউবিসি কাউন্ট হলো 4000 থেকে বা 5000 থেকে 11000 পর্যন্ত। ইন কেস অফ নিউনেট দেখো 25000 পর্যন্ত কিন্তু নরমাল। 30000 বেশি হলে আমরা সেপসিস বলবো, অথবা 5000 কম হলে আমরা সেপসিস বলবো। আইটি রেশিও ইমেচিউর টু টোটাল নিউট্রোফিল রেশিও 0.2% এর যদি বেশি হয় তাহলে আমরা বলবো সেপটিক স্টেনিং। সিআরপি যদি পজিটিভ হয়, সিআরপি কোথাও 1 দেয় নরমাল রেফারেন্স ভ্যালু, সিআরপি একটা সি রিঅ্যাক্টিভ প্রোটিন, একটা অ্যাকুট ফেজ রিঅ্যাক্ট্যান্ট, একটা মাইক্রো ইএসআর। আমরা নরমালি যে ইএসআর করো নিউনেটে অনেকগুলো ব্লাড নিতে, এই জন্য এটা আলাদা পিপেট পাওয়া যায়, এটা মাইক্রো ইএসআর বলে। এটা যদি মোর দেন 15 হয় তাহলে এটা পজিটিভ। তাহলে সিবিসি, টোটাল কাউন্ট, আইটি রেশিও, সিআরপি, মাইক্রো ইএসআর এগুলো যদি করি, আর পিবিএফ বললে আমরা পেরিফেরাল ব্লাডে টক্সিক গ্রানুল পাওয়া যায়, ইনফেকশন হলে টক্সিক গ্রানুল পাওয়া যায়। এই পাঁচটার মধ্যে যদি 3টা অ্যাবনরমাল থাকে তার চান্স অফ ইনফেকশন ইজ 90%। এই পাঁচটার মধ্যে যদি 3টা অ্যাবনরমাল হয় তাহলে চান্স অফ ইনফেকশন ইজ 90%। আর 5টা যদি নরমাল থাকে তাহলে চান্স অফ ইনফেকশন ইজ 1%। এই যে 5টা পয়েন্টকে বলা হয় সেপটিক স্ক্রিনিং। তবে দেখেন এটা অন্য কালারে লিখেছি, এগুলা লেটেস্ট, ইউজুয়ালি আমাদের দেশে করা হয় না, হায়ার সেন্টার গুলোতে করা হয়। একটা হলো ইনক্রিজ সেপ্টাগ্লোবিন যদি হয় ইনফেকশন বেড়ে যাবে। সাইটোকাইন যদি করি আমরা ইন্টারলিউকিন 1B, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 8, আর টিউমার নেক্রোটিং ফ্যাক্টর আর প্রোক্যালসিটোনিন, এই 3টা যদি করি এগুলো সাধারণত ইন কেস অফ সেপসিস বেড়ে যায়। তবে যে প্রোক্যালসিটোনিন এটা হলো আর্লিয়েস্ট মার্কার ফর সেপসিস। এগুলা চেঞ্জ হওয়ার আগেই ইনফেকশন ঢোকার সাথে সাথে এটা বেড়ে যায়, এই জন্য এটাকে বলা হয় প্রোক্যালসিটোনিন আর্লিয়েস্ট মার্কার অফ সেপসিস। তাহলে একটা বাচ্চা সেপসিস সাইন সিম্পটম নিয়ে আসে, আমরা কিছু ইনভেস্টিগেশন করব, ইনভেস্টিগেশনে ব্লাডে আমরা এইটাকে এই 5টা পয়েন্ট কেবল সেপটিক স্ক্রিনিং। নেক্সট আর কি করতে পারি, ব্লাড কালচার। হ্যাঁ স্যার আইটি যে রেশিওটা স্যার এটা মনে হয় আচ্ছা, এটা হলো ইমমেচুর নিউট্রোফিল। নরমালি কি যখন কোন জায়গায় যদি মনে করে যুদ্ধ লাগলো বা মনে পুলিশের সাথে তোমাদের যুদ্ধ, তখন কি হয় মনে করো ছাত্র ছাত্রীর যুদ্ধ, প্রথমত পুলিশ কম থাকে, ছাত্র আগায় যায়। আগায় যাওয়ার পরে যখন পুলিশ পায় না তখন ওদের হেডকোয়ার্টার ফোন দেয়, স্যার আমাকে আরো বেশি পুলিশ পাঠান। তখন আরো বেশি পুলিশ পাঠায় না। তখন এই জন্য এখন তো আমাদের নরমালি যে যখন বডিতে ইনফেকশন ঢুকে চেষ্টা করে নিউট্রোফিল আসা তোমার ইনফেকশন কন্ট্রোল করার জন্য, কারণ বডির পুলিশ হলো নিউট্রোফিল, চেষ্টা করে নিউট্রোফিলকে আইসা ইনফেকশন কন্ট্রোল করে। যখন ইনফেকশন কন্ট্রোল করতে পারবে না তখন সেফ কোয়ার্টারে হবে, স্যার আমি তো সৈন্য কম, আমাকে সৈন্য পাঠান। তাই হেডকোয়ার্টার কোনটা, হেডকোয়ার্টার বোন মেরু তখন তাড়াতাড়ি নিউট্রোফিল প্রোডাকশন করে। নিউট্রোফিল প্রোডাকশন করতে গিয়ে যখন চাহিদা বেশি হয় অনেক সময় মানে বেশি সাপ্লাই দিতে হয়, দেখা গেল পুরোপুরি ম্যাচুর হওয়ার আগেই ওরা আইসা পড়ে। ওই যে কারণ তোমাদের খেলা থেকে না ফিজিওলজিতে পড়ছিলা নিউট্রোফিল গুলো বার্ডিং থাকে অনেকগুলা, আস্তে আস্তে প্রিসাইড কতগুলো স্টেজ পারিয়া, প্রোমাইলোসাইড স্টেজ পারিয়া পরে রেটিকুলোসাইট, পরে আরবিসি হয়, এরকম নিউট্রোফিল হয়। ওই যে স্টেজ গুলা ওরা আর্লি স্টেজে এসে পড়ে। আর্লি স্টেজে কি নিউট্রোফিল বার্ডিং বেশি থাকে। নরমালি ভিতরে তো 1 থেকে 3টা বার্ড থাকে, ওখানে অনেকগুলো বার্ড থাকে, তখন ইমমেচুর নিউট্রোফিল অনেক ব্লাড সার্কুলে চলে এসে পড়ে। এই জন্য নরমালি ইউজুয়ালি ইমমেচুর নিউট্রোফিল পাওয়া যায় না ব্লাডে। যখন ইনফেকশন হয়ে যাবে তখন ইমমেচুর নিউট্রোফিল ব্লাড এসে পড়ে। এটা যদি টোটালের যে পয়েন্ট, এটা রেশিও যদি 0.2 হয় তখন ইজ ইন্ডিকেট নিউট্রাল ইনফেকশন। ক্লিয়ার কিনা? মানে ইমমেচুর সেল ব্লাডে আসলে সেটাকে বলা হয় যে ইনফেকশন প্রেজেন্ট। তাহলে হ্যাঁ বলো। হ্যাঁ স্যার সেপ্টিসেমিয়া স্যার আমাদের করার জন্য কি ব্লাড কালচার করব না স্যার? আসছে হ্যাঁ, ভেরি গুড। এই দেখো তারপরে যে ব্লাড কালচার, প্রথম হলো সিবিসি করলাম, তার ব্লাড কালচার বলছে গোল্ড স্ট্যান্ডার্ড। মনে করো অনেকগুলা ইয়ে আসা ব্লাড কালচার, যখন একটা অর্গানিজম পাইলা তুমি শিওর দিস ইজ ইনফেকশন। ব্লাড কালচার না পাইলে তুমি
হইতে পারে মনে করো সিবিসি একটা চেঞ্জ পাইলা, মনে করো তুমি পাইলা 40,000 ডাব্লিউবিসি, অনেক কারণে 40,000 হইতে পারে, কিন্তু ব্লাড কালচার যদি পজিটিভ পাও তুমি শিওর ইনফেকশন। এই জন্য ব্লাড কালচারকে বলা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? তাহলে সেপসিস পাইলে আমাদের দুইটা কাজ করতে হবে, একটা সিবিসি করতে হবে উইথ পিবিএফ আর ব্লাড কালচার। আর কতগুলা করতে হবে ওগুলা সবার জন্য না, মনে করি স্পেশাল কেসে এক্সরে, যে বাচ্চার রেসপিরেটরি প্রবলেম নিয়ে আসে, শ্বাসকষ্ট বা রেসপিরেটরি প্রবলেম নিয়ে আসে তাকে আমরা এক্সরে করবো, সবারই করবো না। যে বাচ্চা সিএনএস ম্যানিফেস্টেশন নিয়ে আসবে তাকে আমরা সিএসএ করবো, সবার করবো না। একটা কনভালশন নিয়ে এসে আমি শ্বাসকষ্ট মেনিনজাইটিস তাহলে করবো, কিন্তু একটা হচ্ছে নর্মাল সেপসিস তাকে করবো না। একটা ইউরিনের প্রবলেম নিয়ে আসলো অথবা লেট অনসেট সেপসিস সাথে তাকে আমরা ইউরিন আরইএনসিএস করবো। তাহলে আমরা সবার জন্য আমরা সিবিসি এন্ড ব্লাড কালচার করব, অন্যদের অবস্থা বুঝে করব। ক্লিয়ার? তবে হ্যাঁ, আমাদের দেশে আমরা অনেক সময় ব্লাড কালচার করতে পারি না, আমাদের লোক পাওয়ার কম, সময় লাগে কম, লোকজন পায় না, এই জন্য বা আমাদের রিপোর্ট অনেক রকম হয়, এই জন্য আমরা ইউজুয়ালি ব্লাড কালচার অনেক সময় আমাদের হসপিটাল সেটা আমরা করি না। আমরা অনেক সময় এটার উপর ডিপেন্ড করি আমরা চিকিৎসা দিই, তবে স্ট্যান্ডার্ড আইডিয়ালি করা উচিত। নেক্সট, আচ্ছা এখন আসো হোটেল ম্যানেজমেন্ট। আচ্ছা, ম্যানেজমেন্টের মধ্যে কয়েকটা কথা খেয়াল রাখতে হবে, একটা হলো জেনারেল ম্যানেজমেন্ট, একটা স্পেসিফিক ম্যানেজমেন্ট, একটা হলো তোমার সাপোর্টিভ ম্যানেজমেন্ট। এখন জেনারেল ম্যানেজমেন্ট কি জিনিস? একটা বাচ্চা জেনারেল ম্যানেজমেন্টে টেম্পারেচার মেনটেন করতে হবে। একটা বাচ্চা যদি টেম্পারেচার বেশি থাকে তাকে আমরা কোল্ড স্টোরেজ করে দেব। একটা বাচ্চা যদি টেম্পারেচার কম থাকে, ইনস্টেবিলিটি হয়, হাইপোথার্মিয়া আছে, তাকে আমরা টেম্পারেচার মেনটেন করব। সবার যে জ্বর থাকতে হবে তেমন কথা না, টেম্পারেচার আমরা মেনটেন্স অফ টেম্পারেচার। আর বাচ্চাকে নিউট্রিশন দিতে হবে, বাচ্চা যদি খেতে পারে মুখে খেতে মুখে খাওয়াবে, মুখে না খেতে আইভি এনজিটিভ দিয়ে খাওয়াবো। আর মুখে যদি না খেতে পারে বা পেটে কোনো সমস্যা তখন আমরা আইভি ফ্লুইড দেবো। বাচ্চা নিউট্রিশন মেনটেন করতে হবে। তাহলে আমাদের টেম্পারেচার মেনটেন করতে হবে, নিউট্রিশন মেনটেন করতে হবে। আর একটা সিমটোমেটিক ম্যানেজমেন্ট, বাচ্চা যদি শ্বাসকষ্ট হয় তাকে আমরা অক্সিজেন দিব, শ্বাসকষ্ট নাই অক্সিজেন দিব না। একটা গ্লুকোজ যদি কমে যায় তাকে গ্লুকোজ দিব, হাইপোগ্লাইসেমিয়া মনে হয় গ্লুকোজ দিব। বাচ্চাদের শকে থাকে ডোপামিন দিব, বাচ্চা যদি কনভার্সন থাকে অ্যান্টি কনভার্সন দেব। তাহলে সিমটোমেটিক ম্যানেজমেন্ট। তাহলে জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে টেম্পারেচার ম্যানেজমেন্ট, টেম্পারেচার মেইনটেনেন্স, নিউট্রিশন মেইনটেনেন্স আর সিমটোমেটিক ম্যানেজমেন্ট। শ্বাসকষ্ট থাকলে অক্সিজেন দিব, হাইপোগ্লাইসেমিয়া থাকলে গ্লুকোজ দিব, হাইপোটেনশন থাকলে ডোপামিন দিব, আর তোমার কনভার্সন থাকলে অ্যান্টি কনভার্সন দিব। এখন অ্যান্টিবায়োটিক স্পেসিফিক, যেহেতু ইনফেকশন আমাকে অ্যান্টিবায়োটিক হবে, সেই স্পেসিফিক ম্যানেজমেন্ট। আমাদের দেশের জন্য গাইডলাইন আছে কতগুলো, এটা তোমরা খেয়াল করে বল দেখো, যে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন। আমরা ফার্স্ট লাইনে ইউজুয়ালি অ্যাম্পিসিলিন জেন্টামাইসিন দেব। আচ্ছা, সেকেন্ড লাইনে আমরা পরে আসতে, সেকেন্ড লাইনে আমরা থার্ড জেনারেশন সাপোলিস্পোরিন অ্যানেমিক অ্যাসিড। ফার্স্ট লাইনে অ্যাম্পিসিলিন জেন্টামাইসিন, সেকেন্ড লাইনে থার্ড জেনারেশন সাপোলিস্পোরিন, সেপ্টাজিরিন, অ্যামিকাসিন, থার্ড লাইনে মেডোপেনাম, ইমিপেনাম, সিপ্রোফ্লক্সাসিন, ভ্যানকোমাইসিন। ফোর্থ লাইনে সেপ্টিপাইন, টেজোবেক্টাম, পাইপারাসিলিন, কলেস্টিন। এখন কত হলো, কারে ফার্স্ট লাইন দেব, কারে সেকেন্ড লাইন দেব, কারে থার্ড লাইন, কারে ফোর্থ লাইন দেব। আচ্ছা, আইডিয়ালি নিয়ম হলো বাচ্চা আসার সাথে সাথে, আইডিয়ালি যদি আমরা করতে পারি না, আইডিয়ালি বাচ্চা আসার সাথে সাথে যখন মনে হবে বাচ্চা ইনফেকশন, নিউট্রাল ইনফেকশন এসে আমরা বাচ্চা একটা ব্লাড টেনে সিবিসি ব্লাড কালচার পাঠিয়ে দিই। পাঠানোর পরে আমরা এম্পিরিক্যালি অ্যান্টিবায়োটিক শুরু করবো। আমরা জানি ইউজুয়ালি কোন অর্গানিজম দেওয়া হয়, সেই হিসেবে আমরা ইউজুয়ালি আমাদের বাংলাদেশের জন্য বলা আছে ফার্স্ট লাইন আমরা অ্যাম্পিসিলিন জেন্টামাইসিন দিব। 2 দিন পর 3 দিন পর রিপোর্ট আসলো যে ড্রাগ ইজ সেনসিটিভ টু অ্যাম্পিসিলিন জেন্টামাইসিন, আমরা অ্যাম্পিসিলিন জেন্টামাইসিন চালাই যাব। যদি দেখলাম রিপোর্ট আইলো অ্যামিকাসিন সেনসিটিভ আর থার্ড জেনারেশন সাপোলিস্পোরিন, এই দুইটা বন্ধ করে এই দুইটা দিবে। মানে তো আমরা রিপোর্ট পাওয়ার পরে আমরা অ্যাকর্ডিং সেনসিটিভিটি কালচার আমরা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করব। এখন যদি ওষুধ মানে দেওয়ার পরে আমরা হয়তো কালচার আইলো নেগেটিভ, বা অথবা কালচার পাঠাতে পারলাম না, বা অনেক যে উপজেলা লেভেলে, জেলা লেভেলে কালচার পাঠানোর নাই, মেডিকেল আমরা পাঠাই না, তাহলে কি করব, আমরা সাধারণত দেখবো 2 থেকে 3 দিন যদি দেখি ক্লিনিক্যালি ইমপ্রুভমেন্ট করছে, আমরা অ্যাম্পিসিলিন জেন্টামাইসিন চালাই যাব। যদি দেখি ক্লিনিক্যালি ইমপ্রুভমেন্ট করে নাই, তাহলে আমরা সেকেন্ড লাইনে চলে যাব। ক্লিয়ার?
আমরা ফার্স্ট লাইন দিব, ফার্স্ট লাইন দেওয়ার পর যদি 2 থেকে 3 দিন ইমপ্রুভমেন্ট না করে তাহলে আমরা সেকেন্ড লাইনে চলে যাব। সেকেন্ড লাইন দেওয়ার পর বাচ্চা দেখে ইমপ্রুভ করতেছে না, তখন আমরা কন্ডিশন বুঝে সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন চলে যাব। তবে আমাদের আইডিয়ালি কাজ হবে বাচ্চা আসার সাথে সাথেই আমরা অ্যান্টিবায়োটিক দিব, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আমরা সিএ কালচার পাঠাবো, এখন কালচার সেন্সিটিভ করব। কালচার সেন্সিটিভ যদি না আসে বা নো গ্রোথ আসে তখন আমরা আমাদের ক্লিনিক্যাল আইতে 2 থেকে 3 দিন পর বাচ্চা দেখে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইনে যাব। দিস ইজ দ্য অ্যান্টিবায়োটিক থেরাপি। এখন কথা হলো আমরা অ্যান্টিবায়োটিক কয়দিন দিব। অনেক সময় সেপসিসের সাথে মেনিনজাইটিস হইতে পারে, অনেক সময় মিস হইতে পারে। একটা বাচ্চা কনভার্সন নিয়ে আসছে, তখন আমরা সিএসএফ স্টাডি করব। আমরা আগে দেখাইছিলাম কনভার্সন নিয়ে আসলে আমরা বলছিলাম সিএসএফ স্টাডি করব। যদি দেখি সিএসএফ স্টাডিতে পজিটিভ ফর মেনিনজাইটিস, তাহলে আমরা তাকে একটা বাচ্চা যদি মেনিনজাইটিস আমরা অ্যান্টিবায়োটিক দেব 21 দিন। বি রিমেম্বার, যদি ইন কেস অফ মেনিনজাইটিস পাই তাহলে আমরা ট্রিটমেন্ট দেব 21 দিন। আমরা বলছি ব্লাড কালচার করব, মেনিনজাইটিস নাই কিন্তু ব্লাড কালচার পজিটিভ, ইকোলাই আসছে, আমরা অ্যান্টিবায়োটিক 14 দিন। দেখলাম মেনিনজাইটিস নাই, ব্লাড কালচারও নেগেটিভ, বাট সেপটিক স্ক্রিনিং করছিলাম, ল্যাব টেস্ট করছিলাম, সিবিসি বেড়ে গেছে অথবা কমে গেছে, হ্যাঁ সিএফবি বেশি, তখন আমরা 7 থেকে 10 দিন দিব অ্যান্টিবায়োটিক। এখন আমরা ল্যাব 1 দেখলাম নেগেটিভ, কালচার নেগেটিভ, ল্যাগ নেগেটিভ, মেনিনজাইটিস নাই, কিন্তু বাচ্চা ক্লিনিক্যালি জ্বর নিয়ে আসছিল, বাচ্চা লেথার্জি নিয়ে খেতে পারে নাই, ওইসব ক্ষেত্রে অল নেগেটিভ বাট ক্লিনিক্যালি পজিটিভ, মানে ক্লিনিক্যালি সেপটিক ছিল, তাকে আমরা 7 দিন দিব অ্যান্টিবায়োটিক। দেখলাম একটা বাচ্চা ক্লিনিক্যালি নরমাল, কিন্তু আমরা রিস্ক ফ্যাক্টর বলছিলাম না যে প্রথম দিকে, রিস্ক ফ্যাক্টর ফর সেপসিস, মেজর রিস্ক ফ্যাক্টর, মাইনর রিস্ক ফ্যাক্টর, এই যে রিস্ক ফ্যাক্টর, এই রিস্ক ফ্যাক্টর গুলো পজিটিভ আসছে, এই রিস্ক ফ্যাক্টর পজিটিভ আসছে, আর ল্যাব টেস্ট করছি ল্যাবে পজিটিভ আসছে, তখন আমরা ক্লিনিক্যালি ওয়েল, বাচ্চা দেখতে ভালো আছে কিন্তু রিস্ক ফ্যাক্টর পজিটিভ ছিল, ল্যাব করে পজিটিভ, তাকে 5 থেকে 7 দিন দিব। বাচ্চা ক্লিনিক্যালি ওয়েল, রিস্ক ফ্যাক্টর পজিটিভ, আচ্ছা এখানে এটা নেগেটিভ হবে, এটা বলে এটা পজিটিভ হয়ে গেছে, এটা নেগেটিভ হবে, রিস্ক ফ্যাক্টর পজিটিভ কিন্তু ল্যাব নেগেটিভ, 2 থেকে 3 দিন দিয়ে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিবে। তাহলে দেখো এটা খুব ইম্পর্টেন্ট, একটা বাচ্চা কয়দিন অ্যান্টিবায়োটিক দিবা। মেনিনজাইটিস থাকে 21 দিন, কালচার পজিটিভ থাকলে ব্লাড কালচার পজিটিভ 14 দিন, ল্যাব পজিটিভ 7 থেকে 10 দিন, ক্লিনিক্যালি পজিটিভ 7 দিন, ক্লিনিক্যালি ওয়েল কিন্তু ল্যাব পজিটিভ, রিস্ক ফ্যাক্টর পজিটিভ, ল্যাব পজিটিভ 5 থেকে 7 দিন, ক্লিনিক্যালি ওয়েল, রিস্ক ফ্যাক্টর পজিটিভ, ল্যাব নেগেটিভ, এটা নেগেটিভ হবে, তাহলে আমরা 2 থেকে 3 দিন দিব। তাই ডিউরেশন অফ ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। আর কি করতে পারি, একটা সাপোর্টিভ, আগে ছিল জেনারেল ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট, আর হলো সাপোর্টিভ। সাপোর্টিভ মানে কি, বা অথবা অ্যাডজুভেন্ট, এটা মে হেল্প, এটা কি করতে পারে, ইমিউনোথেরাপি দেওয়া যায়, গ্রানুলোসাইট ট্রান্সফিউশন দেওয়া যায়, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করা যায়, এন্ড আদার হোল ব্লাড দেওয়া যায়, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেওয়া যায়। এগুলা দিলে আমাদের তাহলে ট্রিটমেন্টের জন্য 3টা জিনিস, জেনারেল ম্যানেজমেন্ট, স্পেশাল ম্যানেজমেন্ট, সাপোর্টিভ ম্যানেজমেন্ট। আচ্ছা এখন হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন হলো এন্ডোকার্টাইটিস, সেপ্টিক এম্বোলাই, অ্যাবসেস ফর্মেশন, সেপ্টিক আর্থ্রাইটিস, অস্টিওমাইলাইটিস, সেপ্টিক শক, ডিএসসি, মাল্টি অর্গান ফেলিউর। এখন প্রগনোসিস আমরা বলছি যে ডিপেন্ড অন কজ এন্ড এক্সটেন্ড টাইম অফ ইন্টারভেনশন, বাচ্চা কখন কোন অর্গানিজমটা হয়েছে এবং তোমার কাছে কতক্ষণ পরে আসছে, বাচ্চা ইনফেকশন আজকে এসে পড়ছে, তাহলে ইমপ্রুভমেন্ট ভালো, 3 দিন 4 দিন পরে আসছে ইনফেকশন সরে গেছে, ওখানে অবস্থা খারাপ হবে। এই জন্য আমরা আগে বলছি মর্টালিটি রেট আর্লি অনসেটে বেশি, লেট অনসেটে কম। এখন আমরা কেমনে বাচ্চা ইনফেকশন প্রিভেন্ট করতে পারি, এটা কয়েকটা স্লাইড আমাদের 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, তোমাদের সময় অনেক শেষ। যদি আমরা ক্লিন ডেলিভারি, ক্লিন কট কেয়ার করি, বাচ্চা জন্মের পর কোলেস্ট্রল খায়, প্রিলেকটাল ফিডিং অ্যাভয়েড করি, যত কম হ্যান্ডেল করা যায়, যে কোনো কাজ করার আগে অ্যাসেপ্টিক টেকনিক ইউজ করতে হবে। আর হ্যান্ড ওয়াশটা যে একটা কথা ইম্পর্টেন্ট, শুধুমাত্র হ্যান্ড ওয়াশ করে আমাদের ইনফেকশন রেট অনেক কমানো যায়, যে কোনো বাচ্চা জ্বরের আগে হ্যান্ড ওয়াশ করতে হবে, আর যে কোনো কাজ করার সময় আমাদের অ্যাসেপ্টিক টেকনিক ইউজ করতে হবে। আর বাচ্চা যদি ইনফেক্টেড পাবলিক থাকে তার থেকে দূরে সরাইতে হবে। আর একটা মেইন জিনিস একটা যে আমরা হ্যান্ড ওয়াশ, নর্মালি আমরা হ্যান্ড ওয়াশ 2 মিনিটে করতে হয়, তারপর একটা বাচ্চা থেকে একটা বাচ্চা দেখার মাঝখানে আমরা 15 সেকেন্ড হ্যান্ড রাব করতে পারি, এটাই খুব ইম্পর্টেন্ট থিং।
আর আমাদের ইনফেকশন কন্ট্রোল করার জন্য যে আমাদের যে হ্যান্ড ওয়াশ স্টাফ করতে হবে, ইনফেকশন পেশেন্টটা যদি থাকে এটা আইসোলেট করতে হবে, ওটা পরে দেখতে হবে, আর যত বেশি ডিসপোজাল আইটেম ইউজ করা যায় ওভারক্রাউডিং প্রিভেন্ট করতে হবে, সেফটি ওয়ার্ক করতে হবে, ইনফেকশন সার্ভিলেন্স করতে হবে। কোনো কোয়েরি আছে কিনা বলো? হ্যালো, জি স্যার। কোনো কোয়েরি আছে কিনা? এটা যে ইম্পর্টেন্স অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট তোমার। এটা খেয়াল রাখতে হবে 4টা লাইনে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন, আর ডিউরেশন থেরাপি, এই 4টা কথা খেয়াল রাখতে হবে। আর সাপোর্টিভ ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, আর তোমার জার্নাল ম্যানেজমেন্ট। কোনো কোয়েরি আছে কিনা নিউট্রাল ইনফেকশন সম্বন্ধে? হ্যালো, কোনো কোয়েরি আছে? তাহলে থ্যাংক ইউ। নেক্সট আমাদের নেক্সট উইকে থার্সডেতে আমরা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া এবং নিউরোলাইজেশন করব। ভালো থাকো, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।